গল্প রহস্য পরিবারের সকলকে স্বাগতম। আজ আমরা শুনব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প গণেশের মূর্তি। মহাদেববাবু মানুষটি বড় ভালো। দোষের মধ্যে তিনি গরিব, নুন আনতে পান্তা ফুরোয়, আর সেই জন্যে বাড়িতে তাকে যথেষ্ট গঞ্জনা সহ্য করতে হয়। তার স্ত্রী মনে করেন ভালো মানুষের জন্যই মহাদেববাবু কোনো উন্নতি করতে পারলেন না। একটা দোকানে সামান্য কর্মচারীর কাজ করেন তিনি। সামান্য যা পান তা থেকেও গরিব দুঃখীকে সাহায্য করেন। কেউ ধারটার করলে শোধ চাইতে পারেন না। দুষ্টু লোকেরা তাঁকে ঠকানোরও চেষ্টা করে। মহাদেববাবু ভালোই জানেন হে জীবনে তিনি আর উন্নতি করতে পারবেনও না। তাঁর সেই জন্য তেমন দুঃখও নেই। তবে ছেলেপুলেরা খাওয়া দাওয়ার কষ্ট পেলে তাঁর খুব দুঃখ হয়। বেশি পয়সার লোভ তাঁর নেই। তবে আর সামান্য কিছু বেশি টাকা যদি রোজগার করতে পারতেন তাহলেই হতো। একদিন কাজকর্ম সেরে রাত্রিবেলা মহাদেববাবু বাড়ি ফিরছেন। পথে একটা মস্ত বটগাছ পড়ে। এই বটতলায় মাঝে মাঝে এক আধজন সাধু এসে কয়েকদিন ধুনি জ্বালিয়ে থানা গেড়ে বসে। ধর্মভীরু মহাদেববাবু সাধু সজ্জন দেখলেই সিকিটা আধুলিটা যাই হোক প্রণামী দিয়ে প্রণাম করে যান। আজ দেখলেন বটতলায় বিরাট চেহারার এক প্রাচীন সাধু ধুনি জ্বালিয়ে বসে আছেন। তাঁর বিরাট জটার দাড়িগোপ। মহাদেববাবু চটি ছেড়ে ভক্তিভরে একখানা সিকি প্রণামী দিয়ে প্রণাম করলেন। সাধু তাঁর দিকে চেয়ে হঠাৎ বজ্রগম্ভীর গলায় বললেন, কি চাস তুই? মহাদেববাবু মাথা নেড়ে বললেন, কিছু না বাবা। সাধুরা সর্বত্যাগী, তাঁদের কাছে কিছু চাইতে মহাদেববাবুর লজ্জা করে। সাধু তাঁর দিকে চেয়ে গম্ভীর গলায় বললেন, কিছুই চাস না? না বাবা, আপনার কাছে কেন চাইব? আপনি নিজেই তো সবকিছু ত্যাগ করে এসেছেন। সাধুর মুখভাব দেখে মনের ভাব বোঝার উপায় নেই। দুই জলজলে চোখে কিছুক্ষণ মহাদেববাবুর মুখের দিকে চেয়ে থেকে হঠাৎ পাশে রাখা একটা ঝোলা থেকে একটা ছোট গণেশ মূর্তি বের করে বললেন, এটা নিয়ে যা। মহাদেব মূর্তিটা ভক্তিভরে নিয়ে কপালে ঠেকালেন। পেতলের তৈরি ছোট সুন্দর একখানা মূর্তি। সাধু বললেন, মাথার কাছে রেখে রাতে শুবি। যে আজ্ঞে। কিন্তু বাবা, আমার তো আর পয়সা নেই, এর দাম দেব কি করে? কে কার দাম দিতে পারে রে বেটা? দাম দেওয়া কি সোজা? যা, বাড়ি যা। ভারী যত্ন করে মূর্তিটা নিয়ে বাড়ি ফিরলেন মহাদেব। তাঁর বিছানার কাছে শিয়রে একটা কুলুঙ্গিতে মূর্তিটা রেখে রাতে শুলেন। ঘুমিয়ে আছেন। হঠাৎ মাঝরাতে টুক করে কি যেন একটা তাঁর পেটের উপরে পড়ল। তিনি চমকে জেগে উঠে জিনিসটা হাতড়ে নিয়ে আলো জেলে দেখলেন একটা কাঁচা টাকা। তিনি হাঁ করে চেয়ে রইলেন। টাকাটা কোত্থেকে এলো তা আকাশ পাতাল ভেবেও বুঝতে পারলেন না। পরদিন কাজে যাওয়ার সময় তিনি বটতলার সাধুটিকে আর দেখতে পেলেন না। শুধু ধুনির ছাই পড়ে আছে। সাধুজি চলে গেছেন। ইচ্ছে ছিল আজ একটা টাকা প্রণামী দিয়ে যাবেন, তার হল না। সারাদিন হাড় ভাঙা খাটুনির পর রাত্রিবেলা ফিরে খেয়ে দিয়ে ঘুমোলেন মহাদেববাবু। আর কি আশ্চর্য, আজও মধ্যরাতে তার পেটের ওপর আগের রাতের মতোই একটা কাঁচা টাকা কোথা থেকে যেন এসে পড়ল। ঘুম ভেঙে মহাদেববাবু অবাক হয়ে বসে রইলেন। এটা কি হচ্ছে? এ কি গণেশ ঠাকুরের মহিমা? তিনি গণেশ মূর্তিকে একটা প্রণাম করে বললেন, ঠাকুর, তোমার কত দয়া।
তার রোজই এইভাবে একটা করে টাকা পেতে লাগলেন মহাদেববাবু। মাসান্তে তার 30টি টাকা অতিরিক্ত আয় হল। তাতে সংসারেরও সামান্য উন্নতি হল। মহাদেববাবু 30 টাকা থেকে 5টি টাকা জমিয়ে ফেললেন। টানাটানির সংসারে এতকাল একটি পয়সাও সঞ্চয় হতো না। গণেশ বাবার পরেই যে এ কাণ্ড ঘটছে তাতে তাঁর আর সন্দেহ রইল না। সাধু বাবা তাঁকে কি আশ্চর্য জিনিসটা না দিয়ে গেলেন। কৃতজ্ঞতায় রোজ তাঁর চোখে জল আসে। বছর ঘুরল। ক্রমে ক্রমে মহাদেববাবুর অভাবের সংসারে একটু করে লক্ষ্মীশ্রীও ফিরছে, অল্প অল্প করে টাকাও জমছে। মহাদেববাবু তাতেই খুশি, তার বেশি লোভ নেই। মহাদেবের এই সামান্য বৈষয়িক উন্নতিও দু একজনের চোখে পড়ল। তাদের মধ্যে একজন হলেন উল্টো দিকের বাড়ির মদন চৌধুরী। মদন পয়সাওয়ালা লোক, তবে খুব হিসেবি। সবাই জানে তিনি হার কেপ্পন। একদিন মদনবাবু এসে মহাদেবের সঙ্গে আলাপ জমালেন। নানা কথায় ধীরে ধীরে মহাদেবের বৈষয়িক উন্নতির প্রসঙ্গও এলো। মদন জিজ্ঞেস করলেন, তা মহাদেব, তোমার মহাজন কি তোমার বেতন টেতন বাড়িয়ে দিয়েছে নাকি? আজ্ঞে না মদনদা। তাহলে তোমার মুখখানায় যে আজকাল হাসি খুশি ভাব দেখছি, বৌমাও তো তেমন গঞ্জনা দিচ্ছেন না তোমাকে। বলি ব্যাপারখানা কি? মহাদেববাবু অতি সরল মানুষ। তিনি অকপটে সরলভাবে গণেশ মূর্তির ইতিবৃত্তান্ত সব মদন চৌধুরীকে বলে ফেললেন। মদন চৌধুরীর চোখ লোভে চকচক করতে লাগল। বললেন, বাপু হে, তুমি তো মস্ত আহাম্মক দেখছি। গণেশ বাবার কাছে বেশি করে চেয়ে নাও না কেন? মোটে 1খানা করে টাকা হতে কি হয়? মহাদেববাবু মাথা নেড়ে বললেন, না দাদা, উনি খুশি হয়ে দিচ্ছেন এই ঢের, তার বেশি আমার দরকার নেই। মদন চৌধুরী খুব চিন্তিত মুখে উঠে চলে গেলেন। 3-4 দিন পরে মহাদেববাবু একদিন কাজকর্ম সেরে বাড়ি ফিরে ফল জল দিতে গিয়ে দেখেন কুলুঙ্গিতে গণেশ মূর্তিটি নেই। মহাদেববাবুর মাথায় বজ্রাঘাত। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও গণেশ মূর্তি পাওয়া গেল না। মহাদেববাবু মাথায় হাত দিয়ে বসে রইলেন। তাঁর দুচোখ বেয়ে টপ টপ করে জল পড়তে লাগল। একটা দীর্ঘশ্বাস ফেলে মহাদেববাবু মনে মনে বললেন, এত সুখ তো আমার কপালে সওয়ার নয়। ওদিকে মদন চৌধুরীর আহ্লাদ আর ধরে না। মাথার কাছে তাকের উপর গণেশ মূর্তি নিয়ে শুয়ে প্রথম রাতেই তিনি একখানি কাঁচা টাকা পেয়ে গেলেন। সকালবেলা তিনি গণেশ মূর্তিকে প্রণাম করে বললেন, মহাদেবটা আহাম্মক বাবা, ও তোমার মহিমা কি বুঝবে? ও রোজ একটা করে বাতাসা ভোগ দিত। সেই জন্যই তো দুপুরবেলা চুপি চুপি আমি তোমাকে চুরি করে এনেছি। ও বাড়িতে তোমার যত্ন হচ্ছিল না। তোমাকে রোজ আমি সন্দেশ ভোগ দেব। টাকাটা দয়া করে 5 গুণ করে দাও। তাই হল। পরের রাতে পরপর 5টি কাঁচা টাকা এসে পড়ল মদন চৌধুরীর পেটের ওপর। তিনি আহ্লাদে ডগমগ। গণেশ তাঁর কথা শুনেছেন। সকালবেলায় তিনি গণেশকে প্রণাম করে বললেন, তোমার হাত খুলে গেছে বাবা, তাহলে টাকাটা এবার 50 গুণ হোক। তাই হল। মাঝরাতে বৃষ্টির মতো তাঁর পেটের ওপর মোট 250 কাঁচা টাকা পড়ল। তাতে মদন চৌধুরীর পেটে বেশ ব্যথাও লাগল, কিন্তু টাকা পেয়ে আহ্লাদে তাঁর ব্যথার কথা মনেই রইল না। সকালে তিনি গণেশ বাবাকে প্রণাম করে বললেন, বাবা, দয়ায় যদি করলে তাহলে টাকাটা এবার 1000 গুণ করে দাও। রাত্রিবেলা যা ঘটল তার জন্য মোটেই প্রস্তুত ছিলেন না মদন চৌধুরী। মধ্যরাতে হঠাৎ যখন তার পেটের উপর টাকা পড়তে শুরু করল, তখন তিনি আহ্লাদে উঠে বসলেন। উপর থেকে টং টং করে টাকা পড়তে লাগলো মাথায়, গায়ে, হাতে, পায়ে।
2.5 লাখ টাকার বৃষ্টি যখন শেষ হলো, তখন মদন চৌধুরীর মাথা ফেটে রক্ত বেরোচ্ছে, শরীরের নানা জায়গায় ক্ষত সৃষ্টি হয়েছে। তিনি অজ্ঞান হয়ে বিছানায় পড়ে রইলেন, টাকার স্তূপে সম্পূর্ণ ঢাকা। যখন জ্ঞান ফিরল, তখন শরীরে 100 ফোঁড়ার ব্যথা, নড়তে পারছেন না। কিন্তু লোভ বলে কথা, ফের গণেশের মূর্তির দিকে চেয়ে বললেন, বাবা, প্রাণ যায় যাক, টাকাটা 2000 গুণ করে দাও। তারপর দুরু দুরু বক্ষে তিনি অপেক্ষা করতে লাগলেন। মধ্যরাত্রে হঠাৎ যেন বজ্র নির্ঘোষের একটা শব্দ হল। তারপর বিশাল জলপ্রপাতের মতো টাকা নেমে আসতে লাগল। আহ্লাদে দুহাত তুলে চেঁচালেন মদন চৌধুরী, কিন্তু আহ্লাদটা বেশিক্ষণ স্থায়ী হল না। 50 কোটি টাকার বিপুল ভারে তিনি চাপা পড়ে গেলেন। দম বন্ধ হয়ে আসতে লাগল, হৃৎপিণ্ড থেমে যাওয়ার মতো অবস্থা। ফের জ্ঞান হারিয়ে ফেললেন তিনি। জ্ঞান ফেরার পর যখন হামাগুড়ি দিয়ে টাকার স্তূপের ভেতর থেকে বেরিয়ে এলেন, তখন তাঁর শরীরে আর শক্তি বলে কিছু নেই। মাথা ঘুরছে, জিভ বেরিয়ে পড়েছে, সমস্ত শরীর ক্ষতবিক্ষত। গণেশ বাবার মূর্তির দিকে চেয়ে তিনি হাপুস নয়নে কাঁদতে কাঁদতে বললেন, আর চাই না বাবা, আমার প্রাণটা রক্ষে করো। কিন্তু কে শোনে কার কথা? মাঝরাতে ফের টাকার প্রপাত নেমে আসতেই আতঙ্কিত মদন চৌধুরী বিছানা থেকে নেমে ছুটোছুটি করতে লাগলেন। কিন্তু কাঁচা টাকাগুলো তার মাথায় আর গায়েই এসে পড়তে লাগল। ঘরখানা টাকায় ভরে গেল। আর এই বিপুল টাকার নিচে আবার চাপা পড়লেন মদন চৌধুরী। পরদিন সকালে কাজে বেরোনোর আগে মহাদেব 4টি মুড়ি খাচ্ছিলেন। কাঁপতে কাঁপতে কাঁদতে কাঁদতে মদন চৌধুরী এসে তার সামনে অপরাধীর মতো দাঁড়িয়ে বললেন, ভাই মহাদেব, আমাকে ক্ষমা করো। এই নাও তোমার গণেশ। আমি চুরি করেছিলুম লোভে পড়ে, তার শাস্তি ভালো মতোই পেয়েছি। গণেশ মূর্তি ফিরে পেয়ে মহাদেবেরও চোখে জল এলো। মদন চৌধুরী চোখের জল ফেলতে ফেলতে বললেন, বহু টাকা দিয়েছিলেন গণেশ বাবা। আজ সকালে কেঁদে কেটে বললাম, বাবা, তোমার টাকা ফেরত নাও, ও আমার চাই না। এ ধর্মের টাকা, লোভী লোকের জন্য নয়। তা দয়া করে গণেশ সব টাকা ফেরত নিয়েছেন। আমার ঘরে আর একটিও টাকা নেই। আমিও হাঁপ ছেড়ে বেঁচেছি। মহাদেব গণেশ মূর্তিকে আবার কুলুঙ্গিতে তুলে রাখলেন। গণেশ যেন হাসতে লাগলেন। আজ আমরা শুনলাম শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প গণেশের মূর্তি। আমাদের এই আয়োজনটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে ও বেল আইকনে ক্লিক করে আমাদের পাশে থাকুন। বন্ধুদের সাথে শেয়ার করুন। ঘরে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।